নমস্কার বন্ধুরা, আজ 28শে ডিসেম্বর 2025। অমৃতসর থেকে জম্মু হয়ে আমরা যাব কাশ্মীর। এই প্রথমবার কাশ্মীর দেখতে যাচ্ছি, যে জায়গার নাম শুনলেই সৌন্দর্যের কথা মনে পড়ে। আজকের পর্বটা শুধু একটাই কথা নিয়ে, কাশ্মীর, যেখানে সৌন্দর্য নিজেই নিজের পরিচয়। পাহাড়, বরফ, পাতাঝরা গাছ, যেটা ইংরেজিতে বলে ডিসিডিয়াস ট্রিজ, নদী, সবই ক্যামেরায় ছবি তোলা যায়, কিন্তু আসল ছবিটা থেকে যায় মনের ভেতরে। ছোটবেলায় আমরা একসঙ্গে বসে কতবার যে কাশ্মীরের কথা বলেছি তার হিসেব নেই। তখন কাশ্মীর মানেই ছিল শুধু গল্প, ছবি আর কল্পনা। কোনোদিন যে নিজের চোখে দেখা হবে, এটা সত্যি বলতে আমরা কখনো ভাবিনি। যখনই বাবা মাকে জিজ্ঞেস করতাম কাশ্মীর যাব, ওরা শুধুই চুপ করে যেতেন। কথাটা সেখানেই থেমে যেত, আর সেই থেমে যাওয়ার মধ্যেই আমার কৌতূহল আরো বেড়ে যেত। মনের ভেতর হাজার প্রশ্ন, হাজার ভাবনা নিয়ে বড় হয়েছি। কাশ্মীর কেমন, সত্যি কি এত সুন্দর? এত কথা কেন শোনা যায় এই জায়গাটাকে নিয়ে? সেই সব প্রশ্ন নিয়েই যখন এই যাত্রা শুরু হলো, তখন ভেতরটা অদ্ভুতভাবে নড়ে উঠেছিল। আমরা যাত্রা শুরু করলাম অমৃতসর থেকে। শীতের সকাল, রাস্তার উপর সেই কুয়াশা। গাড়ি ধীরে চলছিল, হেডলাইট জ্বালানো, সামনে শুধুই রাস্তা। অমৃতসর থেকে পাঠানকোট পৌঁছতে মনে হচ্ছিল শুধু জায়গা বদলাচ্ছে না, মনের ভেতরটাও বদলাচ্ছে। পাঠানকোট শহরে আলাদা করে থাকিনি, আমরা সরাসরি জম্মু চলে গেছিলাম। তবে আমাদের যাত্রাপথে পাঠানকোট পার হতে হয়েছিল। পাঠানকোট আসলে খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ এটা পাঞ্জাব আর জম্মু কাশ্মীর অঞ্চলের গেটওয়ে বলা যায়। এখানে একটা খুব দরকারি তথ্য আপনাদের জানিয়ে রাখি। পাঠানকোট পার হওয়ার পর অনেক সময় দেখা যায় যে বাইরের রাজ্যের প্রিপেড সিম কাজ করা বন্ধ হয়ে যায়। এটা কোনো টেকনিক্যাল সমস্যা নয়, বরং নিরাপত্তাজনিত কিছু সরকারি নিয়মের জন্য এমনটা হয়। তাই যদি আপনারা এই রুটে ভ্রমণ করেন, আগের থেকেই এই বিষয়টা মাথায় রাখবেন। দরকার হলে পোস্টপেড সিম ব্যবহার করা বা লোকাল সিম নেওয়াটাই বেশি সুবিধাজনক। পাঠানকোট থেকে জম্মু পৌঁছাতে আমাদের 3 ঘন্টা লাগলো। জম্মু পৌঁছানোর পরেই প্রথমেই মনে হলো এটা আর 5টা রাজ্যের মতো জায়গা না। হাওয়ার মধ্যে একটা অদ্ভুত ভার ছিল, ভয় নয়, কিন্তু একটা চাপা উত্তেজনা, যেটা আগে কোথাও অনুভব করিনি। জম্মু মানেই পাহাড়ের গা ঘেঁষে থাকা একটা শহর। চারপাশে খোলা রাস্তা, দূরে পাহাড়, লোকজন তুলনায় কম। শহরটা দেখতে শান্ত, কিন্তু সেই শান্তির ভেতর একটা সতর্কতা লুকিয়ে আছে। এটা যেন মূল ভারতের শেষ দরজা, এরপরেই শুরু হবে এক আলাদা জগৎ। সবচেয়ে যেটা না দেখলে বিশ্বাস করা যায় না, প্রতি কয়েক মিটার অন্তর সেনা জওয়ান, রাস্তায় রাস্তায় আর্মি ভ্যান টহল দিচ্ছে, মোড়ে মোড়ে চেকপোস্ট, হোটেলের সামনে পর্যন্ত আর্মির নজরদারি। কোথাও ঢিলেঢালা ভাব নেই, সবাই একদম ডিউটিতে, চোখ কান খোলা। এই রকম দৃশ্য ভারতের অন্য রাজ্যে আমরা সাধারণত দেখি না। আর্মি ক্যাম্পগুলো শহরের বাইরে লুকিয়ে নেই, শহরের মধ্যেই তারা আছে, মানুষের জীবনযাত্রার সঙ্গে মিশে। লোকজন একদম স্বাভাবিক, বাচ্চারা স্কুলে যাচ্ছে, দোকান খোলা, মন্দিরে পুজো হচ্ছে, আর তার পাশ দিয়েই রাইফেল কাঁধে নিয়ে জওয়ানরা দাঁড়িয়ে আছে। দেশের নিরাপত্তার একটা বড় দায়িত্বের জায়গা হলো জম্মু, তাই এখানে সিকিউরিটি দেখানো নয়, প্রয়োজন। জম্মু শহরটা বুঝিয়ে দেয় দেশের কিছু জায়গায় শান্তি মানে শুধু সুন্দর দৃশ্য নয়, তার পেছনে আছে অসংখ্য পাহারা আর ত্যাগ। 29শে ডিসেম্বর 2025 আমরা জম্মু থেকে এগোলাম উধমপুর হয়ে কাশ্মীরের দিকে। জম্মু ছাড়ার পর আমরা NH-44 ধরেই এগোতে শুরু করলাম। NH-44 হলো একদম সুন্দর করে বানানো ডাবল রোড। একদিকে যাওয়ার রাস্তা, আরেকদিকে ফেরার রাস্তা। রাস্তা এতটাই মসৃণ আর চওড়া যে পাহাড়ের মধ্যে গিয়ে গাড়ি খুব সুন্দরভাবে চলতে শুরু করলো। চারিপাশে শুধু পাহাড় আর পাহাড়, একটার ভেতরে আরেকটা পাহাড়। রাস্তা যত সামনে এগোচ্ছে, দৃশ্য ততই সুন্দর হয়ে উঠেছে। পাহাড়গুলো যেন রাস্তার চারিপাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। কোথাও পাহাড় একদম খাড়া, কোথাও ঢেউয়ের মতন পাক নিয়ে নেমে গেছে। প্রকৃতি আর মানুষের বানানো রাস্তা
দুটো এমনভাবে মিশে গেছে মনে হয় যেন এরা একে অপরের জন্য তৈরি। পথে সবচেয়ে অবাক লাগার বিষয় হলো টানেলগুলো। এক একটা বিশাল পাহাড় কেটে বানানো এই টানেল দিয়ে ঢুকলে কয়েক মিনিটের মধ্যেই আপনি এক পাহাড় ছেড়ে আরেক পাহাড়ে পৌঁছে যাচ্ছেন। একটা টানেল পেরোনোর পরে নতুন এলাকা, নতুন দৃশ্য, নতুন পাহাড়, সবকিছুই বদলে যায়। মনে হয় কাশ্মীরের এক শহর থেকে আরেক শহরে যাওয়ার পথগুলো যেন এই টানেল দিয়েই একে অপরের সঙ্গে জুড়ে রাখা হয়েছে। ভারতীয় সেনাবাহিনীদের ভ্যান আর ট্রাক রাস্তার পাশে চলাচল করছে। ওরা সব সময় সতর্কভাবে নজর রাখছে সাধারণ মানুষ, পর্যটক সবাই যেন নিরাপদে এই রাস্তায় চলাচল করতে পারে। পাহাড়ের মধ্যে এই রকম পরিবেশে দাঁড়িয়ে সেনাদের কাজ করতে দেখা সত্যিই গর্বের অনুভূতি হয়। উধমপুর থেকে কাশ্মীর যাওয়ার পথে তার প্রাকৃতিক সৌন্দর্য, আধুনিক রাস্তা, টানেলের বিস্ময় আর সেনাবাহিনীর নিরাপত্তা সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা হলো। এই রাস্তা কেবল আপনাকে কাশ্মীর নিয়ে যায় না, এই রাস্তা আপনাকে কাশ্মীরের সৌন্দর্যের জন্য মানসিকভাবে প্রস্তুত করে দেয়। আমরা সেদিন সন্ধে প্রায় 6টা নাগাদ কাশ্মীরে পৌঁছাই। শ্রীনগর শহরে ঢোকার পরেই যেটা আমাদের সবচেয়ে বেশি অবাক আর আকর্ষণ করেছিল সেটা হলো ডাল লেক। শ্রীনগর ঢুকতেই ঠান্ডায় প্রচণ্ডভাবে কেঁপে যাচ্ছিলাম, আর সেই ঠান্ডা হাওয়া আর চোখের সামনে বিশাল সুন্দর ডাল লেক আমাদের মনটাকে ছটফট করে দিচ্ছিল। গাড়ি থেকে নেমে সঙ্গে সঙ্গে এই শিকারায় উঠতে ইচ্ছা করছিল। এত সুন্দর লেক দেখে ধৈর্য রাখা সত্যি কঠিন ছিল, কিন্তু সারাদিনের লম্বা পাহাড়ি যাত্রার জন্য আমরা সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই ঠিক করলাম শিকারা চড়ার আনন্দটা পরের দিনের জন্য তুলে রাখি। আমাদের হোটেল পাইসে প্যালেসে চেক ইন ছিল। পাহাড়ের ওঠানামা আর সারাদিনের জার্নি যতই চোখের জন্য সুন্দর হোক না কেন, আমাদের শরীর কিন্তু খুবই ক্লান্ত হয়ে গেছিল। গাড়ি থেকে সব লাগেজ নামিয়ে হোটেলের ঘরে রেখে আমরাও ডিসাইড করলাম যে আজকের দিনটা রেস্ট নেব, কারণ আমরা চাইছিলাম পরের দিন পুরো মন প্রাণ আর পুরো এনার্জি নিয়ে কাশ্মীর ঘুরে দেখতে। পরের দিন আমাদের সকাল শুরু হলো ব্রেকফাস্ট দিয়ে। হোটেলে নানা রকম খাবারের ব্যবস্থা ছিল। ভালো করে খেয়ে আমরা দিনের জন্য পুরোপুরি তৈরি হইনি, কারণ ডিসেম্বরের শেষের দিকে শ্রীনগরের তাপমাত্রা ছিল প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস, প্রচণ্ড ঠান্ডা। হোটেলে যদিও সেন্ট্রালাইজড হিটার ছিল, বাইরের রাস্তায় বেরোলে ঠান্ডা হাওয়ায় শরীর কাঁপিয়ে দিচ্ছিল। তাই আমরা সবাই দুটো করে সোয়েটার, থার্মাল জ্যাকেট, গ্লাভস, উলের টুপি সবই পরে নিই। সব রকম সাবধানতা নিয়েই আমরা বেরিয়ে পড়ি। আমাদের হোটেল থেকে ডাল লেক খুবই কাছে ছিল, তাই আমরা হেঁটে ডাল লেকের দিকে এগোই। কাছে যেতে যেতে ঠান্ডা হাওয়া, চোখের সামনে ধীরে ধীরে ভেসে ওঠা লেকের দৃশ্য সব মিলিয়ে মনটা একদম ভরে যাচ্ছিল। ডাল লেক পৌঁছে আমরা শিকারা চালকদের সঙ্গে কথা বলি। শিকারার রাইড ছিল প্রায় 45 মিনিটের। প্রথমেই তারা একটু বেশি দাম বলেছিল, কিন্তু আমরা শান্তভাবে দাম নিয়ে আলোচনা করে ঠিক করি, তারপরে শিকারায় উঠে পড়ি। শিকারায় বসতেই আমার মাথায় একের পর এক সিনেমার দৃশ্যগুলো ঘুরতে লাগলো। পুরনো সিনেমা কাশ্মীর কি কলি থেকে শুরু করে নতুন সিনেমা মিশন কাশ্মীর, আরো অনেক সিনেমার সেই পরিচিত দৃশ্যগুলো। শিকারা চালকরা আমাদের দেখাচ্ছিল কোথায় কোন সিনেমার শুটিং হয়েছে, কোন দিকটা বেশি বিখ্যাত। ডাল লেক শ্রীনগরের সবচেয়ে বিখ্যাত ও সুন্দর লেক। এই লেকের জলভাগ প্রায় 22 কিলোমিটার জুড়ে বিস্তৃত, আর চারপাশ মিলিয়ে বিশাল একটা এলাকা জুড়ে রয়েছে। লেকের মধ্যে দিয়ে ধীরে ধীরে চলতে থাকা শিকারাগুলো, দূরে পাহাড়ের প্রতিফলন, ঠান্ডা হাওয়া, সব মিলিয়ে দৃশ্যটা সত্যি অসাধারণ। এই ডাল লেকের মোট 25টা ঘাট আছে, যেগুলো থেকে শিকারা আর হাউসবোটের পরিষেবা চালু রয়েছে। এই লেকের আর একটা বড় আকর্ষণ হলো ফ্লোটিং মার্কেট। এখানে শিকারার ওপরে বসেই মানুষ ফুল, সবজি, ফল সবই বিক্রি করে। জলেই যেন একটা ছোট বাজার বসে যায়। এই দৃশ্যটা একদম আলাদা আর খুবই বিশেষ। চারপাশে দেখা যায় সুন্দর সুন্দর হাউসবোট, যেখানে পর্যটকরা থাকেন। শিকারায় বসে যখন চারিদিকে দেখি, তখন মনে হচ্ছিল যেন আমরা বাস্তবের মধ্যে থেকেও একটা ছবির ভিতরে ঢুকে পড়েছি। ডাল লেক শুধু একটা লেক নয়, এটা কাশ্মীরের প্রাণ আর শ্রীনগরের সবচেয়ে বড় পরিচয়।
পরে আমরা মেইন রোডে ফিরে আসি। তারপর আশেপাশে একটু ঘোরাঘুরি করে আমরা স্ন্যাক্সের একটা দোকান খুঁজে পাই। ঘুরতে ঘুরতে আমরা মোমো, স্যান্ডউইচ, সঙ্গে কফি, চা সবই খাই। যখন আমরা খাচ্ছিলাম গাড়িতে বসে, তখন সামনে চোখে পড়ল ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা সেই পর্যটক এলাকায় দাঁড়িয়ে পাহারা দিচ্ছেন। সেই দৃশ্যটা দেখে যেটা মনে হচ্ছিল, ওখানকার সাধারণ মানুষ যেভাবে সেনাবাহিনীর সহযোগিতায় নিজের দৈনন্দিন জীবন স্বাভাবিকভাবে চালিয়ে যাচ্ছেন, সেটা সত্যিই প্রশংসার যোগ্য। পর্যটক বা স্থানীয় মানুষ সবার নিরাপত্তার জন্য সেনাবাহিনীরা যেভাবে কাজ করে যাচ্ছেন, সেটা চোখে না দেখলে বোঝা যায় না। এরপর আমরা রওনা দিলাম গুলমার্গের দিকে। মনটা তখন ভীষণ উত্তেজনায় ভরা। যদিও আমরা আশা করেছিলাম শ্রীনগরে স্নোফল হবে, এমনকি সেদিন বা তার পরের দিনের জন্য স্নোফল ঘোষণা করা হয়েছিল, কিন্তু শ্রীনগরে সেটা হয়নি। তবুও আমাদের মন খারাপ হয়নি, কারণ আমরা আগেই ঠিক করে রেখেছিলাম গুলমার্গে গিয়ে বরফ দেখবই। শ্রীনগর থেকে আমরা নিজেদের গাড়িতে করে পৌঁছলাম টানমার্গ। এখান থেকেই শুরু হয় আসল পাহাড়ের রাস্তা। টানমার্গের পর সাধারণ গাড়ি চলে না, তাই আমাদের নিতে হয় চেন লাগানো বিশেষ গাড়ি, সঙ্গে একজন অভিজ্ঞ ড্রাইভার। পাহাড়ের রাস্তায় ধীরে ধীরে গাড়ি ওপরে উঠছিল। চারিপাশে গাছ, পাহাড় আর কুয়াশা। গুলমার্গের টোটাল হাইট হচ্ছে ৮৭০০ ফিট। যত উপরে উঠছিলাম ততই ঠান্ডা বাড়ছিল। হঠাৎ এক জায়গায় পৌঁছে আমরা যা দেখলাম, সামনে সাদা বরফ, সেই মুহূর্তটা ভাষায় বোঝানো যায় না। আমাদের জীবনে এই প্রথম এত কাছ থেকে বরফ দেখা। গাড়ির ভেতরেই আমরা আনন্দে চিৎকার করে উঠলাম। মনে হচ্ছিল যেন সত্যি স্বর্গে এসে পড়েছি। চারপাশে সাদা বরফে ঢাকা পাহাড়, গাছ, রাস্তা, সবকিছু যেন ছবির মতন। ড্রাইভার সাহেব তখন আমাদের দেখাচ্ছিল কোন দিকটা পিওকে আর কোথায় কোথায় জব তক হ্যায় জানের শুটিং হয়েছে। গুলমার্গ পৌঁছে আমাদের আর ধরে রাখা গেল না। গাড়ি থেকে নামতেই আমরা বরফে পা দিলাম। প্রথমবার বরফ ছোঁয়ার সেই অভিজ্ঞতা। তাড়াতাড়ি করে আমরা গ্লাভসগুলোকে খুলে ফেলে বরফ তুলে নিলাম হাতে। আমরা বরফ হাতে নিয়েই বল বানালাম আর একে অপরের দিকে ছুড়লাম। আশেপাশের লোকজন কেউ হাঁটছে, কেউ ইচ্ছা করে পড়ে যাচ্ছে, কেউ আবার রিল বানাচ্ছে, কেউ সেলফি নিচ্ছে। সবাই যেন কিছুক্ষণের জন্য বয়স ভুলে গেছিল। বরফের মধ্যে খেলাধুলা, ছবি তোলা, ভিডিও করা, প্রতিটি মুহূর্ত আমরা মন দিয়ে উপভোগ করেছিলাম। গুলমার্গের গন্ডোলা রাইড খুবই জনপ্রিয় এবং অসাধারণ অভিজ্ঞতা বলেই সবাই জানায়, কিন্তু সেদিন অতিরিক্ত ভিড় হওয়ার জন্য আমরা গন্ডোলা রাইড নিতে পারিনি। রাইড মিস করার জন্য একটু মন খারাপ হয়েছিল, কিন্তু গুলমার্গের সৌন্দর্য আমাদের মন ভরিয়ে দিয়েছিল। ওই মুহূর্তে মনে হচ্ছিল এই ক্লান্তি, এই ঠান্ডা, এই লম্বা যাত্রা সবই সার্থক আজকে। গুলমার্গ হলো প্রথমবার বরফ দেখার আনন্দ। গুলমার্গ হলো পরিবারের সঙ্গে কাটানো অমূল্য সময়। আর গুলমার্গ হলো আমার মনের গভীরে জমে থাকা এক টুকরো স্বর্গ। এইভাবেই শেষ হলো আমাদের ব্যাঙ্গালোর থেকে কাশ্মীর রোড ট্রিপ। এই ট্রিপটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। রাস্তায় চলা, ধৈর্য, পরিকল্পনা, সব জায়গায় মানিয়ে নেওয়া। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন অভিজ্ঞতা নিয়ে। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। টাটা।